আরুর থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ না পেয়ে আরিশ আরুর দিকে তাকাতেই দেখলো আরুর শরীরটা নেতিয়ে পড়ছে আর ওর বুকে মাথা রেখে জ্ঞান হারিয়েছে। আরিশ বুঝতে পারলো আরুষি এখন কি অবস্থা। আরও বেশি ভয় পেয়ে আর প্রচণ্ড শরীরের অস্থিরত্বে সেন্সলেস হয়ে গেছে। হঠাৎই বাইরে থেকে সানার আওয়াজ শোনা গেল। ভাইয়া, আরুর কি অবস্থা? ও কি ঠিক আছে? আমাকে কি দরকার? আরিশ আরুষিকে শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে বলল, ও এখন সেন্সলেস হয়ে গেছে, আর জামা কাপড়ও সম্পূর্ণ ভিজে। আমি কি হেল্প করব? আই মিন, আমি কি চেঞ্জ করে দেব? তার কোনো দরকার নেই, আমি নিজেই পারবো। তুই চিন্তা করিস না। আর তুই নিচে গিয়ে আম্মুকে বল যে আরু পাখির শরীরটা খারাপ, আমি সবটা সামলে নেব। না হলে খামোখা চিন্তা করবে। আর যতক্ষণ না আরু পাখির সেন্স ফিরে আসে ততক্ষণ আমি নিচে যাব না। সানা মুচকি মুচকি হেসে আচ্ছা ভাইয়া। সানা রুম থেকে বেরিয়ে যেতে আরিশ আরুষির শরীর থেকে ভেজা জামা কাপড়গুলো খুলে একটা টাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে দিল আরুষির শরীরে। তাড়াতাড়ি করে আরুষিকে বিছানায় শোয়ালো আর নিজের 2 মিনিটের মধ্যেই চেঞ্জ করে আসলো। তাড়াতাড়ি করে আরুষির ভিজে চুল থেকে পড়া জলগুলো বিছানার পরে পরে বিছানায় ভিজে গেছে অনেকটাই। আরিশ আরুষিকে এবার নিজের সাথে জড়িয়ে ধরলো, তারপর আরুষের গালে হাত দিয়ে বলতে লাগলো, এই আরু পাখি, ওঠো, কি হলো তোমার? আরু উঠছে না দেখে গ্লাস থেকে জল নিয়ে আরিশ আরুর মুখে ঝাপটা দিল। তাতেও কোনো কাজ হচ্ছে না, কিন্তু আরুষি শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমেই চলছে। আরিশের চিন্তাটা আরও বেড়ে গেল। দেরি না করে ওয়ার্ডরোব থেকে ব্ল্যাঙ্কেট বার করে এনে আরুষির শরীরে জড়িয়ে দিল। কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আরুষির শরীরের আগের থেকেও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিশ বুঝলো যে এভাবে কোনো কিছুই হবে না, তাই নিজেকেও আরিশের সঙ্গে জড়িয়ে নিল আর দিতে শুরু করলো। ওর ভালোবাসার ছোঁয়া ক্রমশ আরুষিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে আরিশ, আর আরিশের ভালোবাসার উষ্ণতায় আরুষের শীতলতা কেটে যাচ্ছে। ধীরে ধীরে আরুষির জ্ঞান ফিরে আসায় আরিশের দেওয়া ব্যথাগুলোকেও ক্রমশ অনুভব করতে পারলো আরু। নিজেও মিশে একাকার হয়ে যাচ্ছে আরিশ এর ভালোবাসায়। কিছুক্ষণ পর আরিশ দেখলো যে আরুষি ক্রমশ নরম হয়ে আসে আর এখন চোখ টিপ টিপ করে তাকাচ্ছে বাচ্চাদের মতো। চোখের জল জমে আসার কারণে মাঝে মাঝে একটা পাপড়ি অপর পাপড়ির সঙ্গে লেপ্টে যাচ্ছে। আরুষিকে আবার নরমাল হয়ে আসতে দেখে যেন প্রাণ ফিরে পেল আরিশ। কিছুক্ষণের জন্য যেন ওর মাথা আর কাজ করছিল না। আরুর খুব দুর্বল লাগছে, তাই কিছু বলছে না, কেবল ভেজা ভেজা চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ আরুর দিকে তাকিয়ে তারপর উঠে ঠোঁট হালকা করে নিজের ঠোঁট দুটোকে স্পর্শ করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আরুষি এর কাছে। আরিশ যেন একটা নিরাপদ আশ্রয়, এখানে থাকলে কোনো বিপদে ওকে ছুঁতে পারবে না, এটা আরও বিশ্বাস করে। সারা জীবনটা আরিশ এর বুকে এভাবেই কাটতে চায় আরুষি। ওই মেয়ের সাহস কি করে হয় আমার কফিতে লঙ্কা গুঁড়ো মেশানোর? আমি ওকে তো শেষ করে ফেলবো। নাটক করে নিজেকে অসুস্থ প্রমাণ করে আরিশের কাছে সিম্প্যাথি আদায় করতে চাই, তাই না? আমি তো কিছুতেই হতে দেব না। ও এই বাড়িতে এইভাবে কতদিন টেকে আমিও দেখব। আর আরিশের সঙ্গে ডিভোর্স করিয়ে দিয়ে আমি ওকে বিয়ে করব। যদি না করি তাহলে আমার নামও রাইসা নয়। রাইসা রুমে ঢুকতেই কথাগুলো শুনতে পেল সানা। বুঝতেই পারলো যে রাইসার ব্যাপারটা নিয়ে তুমুল হাঙ্গামা বাঁধবে। আর রাইসা যদি একবার জানতে পারে যে আরু ওইভাবে রয়েছে তাহলে তো জমে যাবে। সানা এবার মজা নেওয়ার জন্য রাইসার কাছে গেল। সানা যেতেই রাইসা আবার শুরু করলো, তুই বল শোনা, মেয়েটার কত সাহস যে আমার কফিতে লঙ্কা মিশিয়েছে, রাইসার কফিতে। সানা মনে মনে বলে, হ্যাঁ, তুমি তো বিরাট কিছু, যে তোমার কফিতে কিছু মেশানো যাবেই না। যত সব আজাইরা। হরুমন যা করেছে ঠিক করেছে। আমি হলে তো আরো বেশি করে মেশাতাম। সানা এবার তবু নিজের রাগটাকে চেপে নর্মাল হয়ে বলল, সে ওর মেশানো ঠিক হয়নি, কিন্তু ও সেন্সলেস হয়ে গেছে। ভাইয়া ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। বলে হাসিটাকে আটকে রাখার চেষ্টা করলো, তবু যেন বারবার ব্যর্থ হচ্ছে। কথাটা শুনে রাইসা যেন আরও 3 গুণ হাইপার হয়ে গেল। কোনোভাবেই আরিশের সঙ্গে আরুকেও শো করতে পারে না সেই ছোটবেলা থেকে। আমি এক্ষুনি যাব আরিশের কাছে, ওই মেয়ের কাছ থেকে নিয়ে আসবো আরিশকে। আমি এক মুহূর্ত আরিশকে ওর কাছে রাখবো না। আজকে আমার সাথে এরকম করেছে, না জানি অন্যদিন আরিশের সাথে কি করে। সানা মনে মনে, ও আরিশ ভাইয়াকে কেন
কাউকে কখনো কিচ্ছু করবে না, তোমাকেও কিচ্ছু করতো না, কিন্তু সকালে তুমি ওর সঙ্গে যে ব্যবহারটা করেছো তার কারণে এটা তোমার পাওনাই ছিল রাইসা আপু। রাইসা যে যেতে যাবে তখনই সানা ওর হাতটা ধরলো। যে করেই হোক ওদের এত সুন্দর মুহূর্তটাকে কেবলমাত্র রাইসার জন্য নষ্ট হতে দিতে পারে না ও কখনোই। এমনিতেই ওদের দুজনের মধ্যে এই কদিনের যা হয়েছে তাতে আরও অসুস্থতা, যেন আরিশ এর ভালোবাসাটা আরও বেড়ে গেছে আর সব ঠিক হয়ে যাচ্ছে ক্রমশ। এইসব কথাগুলো মনে মনে ভাবছে সানা। কি হলো, তুই আমাকে আটকাচ্ছিস কেন? আপু তুমি এখন যেও না, ওরা নিজেদের মধ্যে প্রাইভেট কিছু সময় কাটাচ্ছে, তাই আমার মনে হয় না তোমার এখন যাওয়াটা ঠিক হবে। রাইসার রাগ তো এবার সপ্তম আসমানে ছড়িয়ে গেল। আরিশ শুধু আমার আর কারো নয়। আরুকে জড়িয়ে ধরে শুয়ে আছে আরিশ। ঘুমোয় অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, উঠেছে না কেবলমাত্র আরিশের কারণে। আরুষি বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে ওর বুকের মাঝে ঘুমিয়ে আছে। এখন বিছানা ছেড়ে উঠে গেলে আরুষি জেগে যাবে, তাই এখন আরুষিকে জাগানো ঠিক হবে না, তাই উঠতেও পারছে না আরিশ। সকালের ঘটনা পরিপ্রেক্ষিতে আরু যে এমন কিছু ঘটাবে সেটা হয়তো আরিশ কল্পনাও করেনি। কথাটা ভেবে খুব হাসি পেল আরিশের, কারণ এমন বাচ্চাদের মতো কাজগুলো আরিশির দ্বারাই সম্ভব। মেয়েটা এখনও বড় হলো না, কপালে ভালোবাসার একটা পরশ এঁকে অনেকক্ষণ আরুষির দিকে তাকিয়ে রইল আরিশ। মেয়েটাকে নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসে আরিশ। ওকে কখনো ক্ষতি করার চেষ্টা করলে তাকে আরিশ ছাড়বে না। গুটি গুটি পায়ে আনিকা খানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো আরু। সরাসরি রুমে ঢুকার সাহস পাচ্ছে না, দরজার পাশে দাঁড়িয়ে উকি মারছে। রাত 11টা প্রায়। আরিশ ওকে জড়িয়ে ঘুমিয়েছিল। আরুষিকে ছাড়িয়ে কোনো রকম ওনাদের রুমে এসেছেন আরু ক্ষমা চাওয়ার জন্য। আফজাল সাহেবের রুমে আসছেন, তবে ওনাকে খেয়াল করেননি আরুষি আর একবার উকি মারতে আফজাল সাহেব পেপার পড়তে পড়তে হেসে ফেললেন। ওনাকে হাসতে দেখে আনিকা খান অবাক হয়ে বললেন, পেপারে কি কোনো সুন্দরী মেয়ের ছবি দিয়েছে যে তাকে দেখে তোমাকে হাসতে হবে, নাকি আবার নতুন করে বিয়ে করার শখ জেগেছে, কোনটা? শ্বশুর শাশুড়ির এমন প্রেমের কথোপকথন শুনে আরুষির নিজেরও বেশ খানিকটা লজ্জা লাগছে। আফজাল সাহেব চোখের ইশারায় আনিকা খানকে দরজার কাছে যেতে বললেন। আনিকা খান প্রথমে কিছু বললেন না, তবে ওনার ইশারা বুঝতে পেরে দরজার কাছে গিয়ে দেখলো আরুষি দাঁড়িয়ে আছে। আনিকা খানকে এভাবে দেখে আরুষি চমকে গেল, সঙ্গে খানিকটা লজ্জাও পড়ে গেছে, কারণ উনি নিশ্চয়ই জেনে গেছে যে এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ওনাদের প্রেমের কথোপকথন শুনছিল ও। আনিকা খান আরুষিকে রুমের ভেতরে নিয়ে গেলেন। আফজাল সাহেবের সামনে কাচুমুচু মুখ করে বসে আছে আরুষি, কিছুই বলছে না, ভয়ে যেন কাঠ হয়ে গেছে। বারবার ভাবছে যে যদি দুপুরের ঘটনার জন্য আফজাল সাহেব ওকে কিছু বলে তাহলে। আফজাল সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি যা শুনলাম তা কি ঠিক আরু মামুনি? আরও থরথর করে কাঁপছে। কি বলবে ও এখন? এই ঘটনার কারণে আফজাল সাহেব যদি এখন ওকে বাড়ি থেকে বের করে দেয়, সেই ভয় পাচ্ছে আরু। আর আনিকা খান তো আরুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। হঠাৎ করে আফজাল সাহেব জোরে উৎফুল্লতা সঙ্গে বলে উঠলেন, এটাই তো আশা করেছিলাম মামুনি তোমার থেকে। কেউ তাকে অপমান করবে আর তুই ওকে এত সহজে ছেড়ে দিবি, পাল্টা জবাব দিবি না, এটা জানলে আমিও খুব রেগে যেতাম। কিন্তু তুই যা করেছিস একদম ঠিক করেছিস। নিজের অধিকারটা সবার আগে, কখনো নিজের অধিকার ছাড়বি না। আফজাল সাহেবের কথা শুনে আরুষি ছল ছল চোখে তার দিকে তাকালো। আরুষের বাবা মায়ের মতো একজন শ্বশুর শাশুড়িকে পেয়ে আরু নিজেকে ধন্য মনে করে। কতজন মেয়ের কপালে এমন সৌভাগ্য হয়? মাঝে মাঝে নিজের বাবার সঙ্গে আফজাল খানকে মেলানোর চেষ্টা করতে গিয়ে আরু যেন কখনোই মিলিয়ে উঠতে পারে না, কারণ দুটি চরিত্রের মধ্যে যে বড্ড তফাৎ। কেউ নিজের সন্তানকে কাছে পেয়েও দূরে ঠেলে দেয়, আবার কেউ পরের সন্তান নিজের সন্তানের মতো করে টেনে নেয়। সকালবেলা ঘুম ভাঙতে আরিশ আরুর জায়গাটা হাতেরে দেখলো কেউ নেই, অর্থাৎ আরু উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। আসলে কালকে রাতের ঘটনায় আরু খুব লজ্জা পেয়েছে, সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছে। আরিশ এর মুখোমুখি হবে কি করে? ও লজ্জায় ওর দিকে হয়তো তাকাতেও পারবে না। আরিশ জানে আরুষি ওকে ঘুম থেকে না ডেকে দেওয়ার কারণ। অন্যদিকে আরু ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওকে ডেকে দেয়, কিন্তু আজকে ডাকেনি লজ্জায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখতেই বুঝতে পারলো যে অনেকটাই লেট হয়ে গেছে ওর উঠতে। আসলে আগের দিন আরুকে নিয়ে চিন্তা করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেছে সেটা ওর দ্বারা ছোঁয়ার বাইরে। ঘুমের ভাবটা কাটতেই বিছানায় ছেড়ে উঠতেই
দেখতে পেল বিছানার উপর ওর অফিসে যাওয়ার জন্য শার্ট আর সমস্ত যাবতীয় কিছু রেডি করে রাখা আছে। আর এই সমস্ত কাজগুলো যে তার নিজের প্ল্যান মাফিক করছে সেটাও বুঝতে হয়তো আর অসুবিধা হলো না আরিশের। বিছানার পাশে থাকা টেবিলের দিকে তাকাতেই দেখলো কফি রয়েছে, তা থেকে ধোয়া উঠছে, অর্থাৎ কফিটা যে কিছুক্ষণ আগেই দিয়ে গেছে তা আন্দাজ করতে পারছে বেশ। কফির কাপটা তুলতুলেই তার নিচে থেকে একটা চিরকুট পেল আরিশ, আর তাতে লেখা আছে, আপনার সমস্ত কিছু রেডি করে দিয়েছি, কফিটা তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। লেখাটা যে অনেকটা চটজলদিতেই লিখেছে আরুষি, সেটা ওর আঁকাবাঁকা হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে। আরিশ মুচকি হাসি দিয়ে কফিতে চুমুক দিল, তবে আজকের কফির টেস্টটা একটু অন্যরকম, অন্য দিনের থেকে সামান্য কিছুটা আলাদা। অন্য দিন কফি বানিয়ে দেয় ওর মা, তবে আজকেরটায় একটা ভিন্ন ধরনের স্বাদ আছে। তাতে বুঝতে পারলো যে আরও কফিটা বানিয়েছে। মুচকি একটা হাসি দিয়ে কফিটা শেষ করে শার্ট আর প্যান্টের দিকে তাকালো আরিশ। আরুষি বেছে বেছে আরিশের জন্য একটা অ্যাশ কালারের শার্ট আর ব্লু কালারের প্যান্ট রেখেছে, ব্লেজার রাখেনি, কারণ আরও সবসময় বলে যে ওকে নাকি শুধু শার্টেই বেশি ভালো লাগে, তাই হয়তো ব্লেজার রাখেনি। কোন পারফিউমটা দেবে সেটাও রেখে দিয়ে গেছে আরুষি। জামা কাপড়ের দিকে তাকিয়ে আরিশ বলতে লাগলো, তোমার পছন্দের সমস্ত জিনিস আমি পরবো, তবে আজকে নয়। আজকে তোমার কথাটা রাখতে পারছি না, কারণ তোমার শাস্তির মেয়াদ এখনও শেষ হয়নি। যতদিন না সব ঠিকঠাক হচ্ছে ততদিন তোমার বিরুদ্ধে যেতেই হবে আমাকে। জানি তুমি কষ্ট পাবে, তবে পরে আমি ভালোবাসা দিয়ে তা সুদে আসলে উসুল করে দেব। ওয়াশরুমে ঢুকেই শাওয়ারটা অন করতেই সমস্ত শরীর ভিজে গেল আরিশ এর। ভেজা চুলগুলো চোখের উপর এসে আছড়ে পড়া, সামনের দেওয়ালে আটকে রাখা চিরকুটটাতে কি লেখা আছে সেটা বুঝতে পারছে না ও। আছড়ে পড়া চুলগুলোকে হাত দিয়ে মাথার পিছন দিকে ঠেলে চিরকুটটা কি লেখা আছে বোঝার চেষ্টা করলো আরিশ। আচ্ছা, কফি খাবার সময় অন্য একটা স্বাদ পেয়েছিলেন, আজকে জানি পেয়েছিলেন, আর এটাও জানেন যে আজকে কফিটা আমি বানিয়েছি, আর কফির প্রথম চুমুকটাও আমিই দিয়েছি। তারপর আপনি দিন শেষে ভালোবাসার পরশটাও আমিই দেব। আমি চাই আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করে আপনার দিনের শুরু এবং সমাপ্তি দুটোই ঘটুক। তাই যতদিন বেঁচে আছি ভালোবেসে যাব। অজস্র ভালোবাসা প্রিয়। আরুষির লেখা শব্দগুলো পড়ে কিছুক্ষণের জন্য আরিশের হৃদয় স্পন্দনগুলো যেন বেড়ে গিয়েছিল, কারণ কথাগুলো এতই আবেগী যে আরিশের হৃদয়কে স্পর্শ করে গেছে। মনে মনে মহান আল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আরিশ, যে এত কিছু উপভোগ করতে দেওয়ার জন্য। আজ যদি আরও এই পরিস্থিতির সম্মুখীন না হতো তাহলে হয়তো নিজের ভালোবাসার প্রকাশ ঠিকঠাক করতে পারতো না, আর আরিশেরও হয়তো পাওয়া হতো না। আরুষির এমন আবেগ মাখা ভালোবাসা। রুমের ভিতরে ঢুকতেই চোখ পড়লো আরিশের পছন্দ করা রাখা শার্ট এর উপরে। মনটা বারবার টানছে শার্টটা পরার, কিন্তু এখন তা সম্ভব নয়। তাই অনেক অপেক্ষা করার চেষ্টা করে অবশেষে সফল হয়ে ওয়ার্ডরোব থেকে একটা সাদা রঙের শার্ট বাইর করে আনলো আরিশ, আর একটা কালো রঙের ব্লেজারও পরেছে। আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছে আরুষি। আনিকা খানের আজকের দিনের মতো আপাতত ছুটি, সারা বছরই তো উনি কাজ করেন, আরুষিকে কিছু করতে দেন না, তাই অনেকটা জোর করেই ওনাকে বসিয়ে রেখেছেন। আরও সুজির হালুয়া, পরোটা, ডিম ভাজা, জুস, আলু ভাজা আর পায়েস বানিয়েছে আরুষি। মাঝে মাঝে ওই বাড়িতে থাকতেও ওর মায়ের থেকে এগুলো শিখে নিয়েছিল, তাই বানাতে খুব একটা অসুবিধা এবং কারোরও সাহায্যর প্রয়োজন হয়নি। আরুষিকে দেখে খুব খুশি খুশি লাগছে। তার দূর থেকে অনিকা খান এবং সানা দুজনেই দেখতে পাচ্ছেন আর আরুষিকে ভালোবেসে পর্যবেক্ষণ করছেন। আনিকা খান সানার কানে কানে বললেন, মেয়েটাকে বেশ খুশি দেখাচ্ছে আজকে। আল্লাহ যেন সারা জীবন ওকে এভাবেই খুশি রাখে, কখনো যেন ওর মুখ থেকে হাসি কেড়ে না নেয়। তবে কি এই খুশির কারণ সেইটাই বুঝতে পারছি না। আরিশের সাথে সব ঝামেলার কি সমাপ্তি হয়েছে? তোকে কি কিছু বলেছে এ ব্যাপারে? সানা উদাস চোখে আরুর দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলেনি, তবে ওকে খুশি দেখে রাইসা বুঝে লুচির মতো ফুলে চাপে সেটা ভালোভাবে বুঝতে পারছি। বলে দুজনেই মুচকি মুচকি হাসতে লাগলো। ওরা দুজন এভাবে হাসাহাসি করছিল, তখনই আনিকা খানের বোন রেনু খান এলেন। রেনু খান বলতে বলতে আসছিলেন, আজকে সকালে ব্রেকফাস্ট কি পাবো নাকি পাবো না সেই কখন থেকে ওয়েট করছি। আজকে মনে হয় এই মেয়ে খেতে দেবে না, সবাইকে না খাইয়েই ছাড়বে।
কিচেন থেকে এই কথাগুলো আরুষি শুনতে পাচ্ছিল, কিন্তু আপাতত এই কথাগুলো কানে নেওয়ার মুডে নেই, খুব ভালো মুডে আছে এখন। তাই ওনার কথা শুনে সকাল সকাল নিজের মুডটাকে আর খারাপ করতে চায় না আরু। আর তার উপর যদি এখন ওনার মেয়ে এসে ট্যাপ রেকর্ডারের মতো চালু হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আনিকা খান রেনু খানকে নিজের পাশে বসিয়ে, আরে আপু আর একটু বসো না, আরু মামুনির প্রায় হয়ে গেছে। আর তাছাড়া আরিশ আসুক তারপর। আরুষি ইতিমধ্যে সব রান্না কমপ্লিট, এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে আবার রান্নাঘরে চলে গেল। হঠাৎই তখনই আরিশ এলো। আরিশ দেখতে পেল যে আরু কিচেনে রয়েছে। কফিটা খাওয়ার সময় আন্দাজ করতে পারছিল যে সকালে ব্রেকফাস্টটা আরুই বানাবে। আরিশ আসতেই জটপট করে আরুষি রান্নাঘর থেকে পায়েস নিয়ে এলো। সবাই খেতে বসেছে, তবে আনিকা খান বসেনি দেখে ওনাকে জোর করে বসালো আরু। এতক্ষণে আরু আরিশের দিকে লক্ষ্য করেনি। হঠাৎ আরিশকে খাবার দিতে গিয়ে বুঝতে পারলো আরিশের সাজগোজের পার্থক্যটা। ও যা যা পছন্দ করে দিয়েছিল আরিশ তার কোনো কিছুই পরেনি, এমনকি ঘড়িটাও নয়, পারফিউমটা অবধি আলাদা। কালকের পর আরিশের থেকে অমন ব্যবহার পাওয়ার পর আরুষি ভেবেছিল আরিশ হয়তো ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আরিশ যে এখনও ওর উপরে রাগ করে আছে, এগুলো হলো তার প্রমাণ। আরুষি সব কিছু লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না, চুপচাপ সব কিছু শো করে নিল। মনের ভেতর কষ্ট যে হচ্ছে না তা নয়, কষ্ট হচ্ছে, কিন্তু তা এখন সকলের সামনে প্রকাশ করতে চাইছে না। সবাইকে দেখছি, রাইসাকে দেখছি না তো। রাইসা কোথায়? রাইসা আপু তো এখনো ঘুম থেকে উঠেইনি। ও, আরুষি অবাক যে হয়নি তা নয়, বরং বেশ ভালোই অবাক হয়েছে। আরিশের চোখের মুখের অবস্থা দেখে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য রেনু খানকে বলল, আসলে কালকে তোর বউ যা করলো তারপর থেকে ওর শরীরটা খুব খারাপ খারাপ লাগছে। আর মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করেছে। না জানি তোর বউ আবার কোন ক্ষতি কখন করে দেয়। শরীর ভালো নেই বলেই তো উঠতে পারলো না তাড়াতাড়ি। ও তো সবসময় 6:30টায় উঠে পড়ে। আমি যতদূর শুনলাম রাইসা কেবলমাত্র একবার চুমুক দিয়েছে, কিন্তু আরুষি যে পুরো কফিটা খেলো, কিন্তু এখন এরূপ মামুনিকে বেশ ঠিক দেখাচ্ছে। তাহলে আরু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিশের থেকে সকাল সকাল এরকম একটা ব্যবহার পেয়ে কোনোভাবেই খুশি নয় ও। ভালো মুডটা যেন খারাপ হয়ে গেল। তাই এখন কে কি অপমান করলো আর কে ওকে সান্ত্বনা দিল তার কোনো কিছুতেই যায় আসে না ওর। কথাটা শোনা মাত্রই আরিশ আরুর দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন চুপসে গেছে। কিছুক্ষণ আগে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। ওর ব্যতিক্রম কিছু কাজ যে ওকে এতটা দুঃখ দেবে তা আগে জানলে কখনোই এই ধরনের কাজ করার সাহস পেত না আরিশ। আরুষিকে দেখে খুব কষ্ট হচ্ছে ওর। ভাবছে সামান্য জামা কাপড়ের ব্যাপার ছিল, পরে নিলেই পারত, কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। অফিসে এসে বসে আছে আরিশ। এতদিনের একগাদা কাজ পড়ে আছে, কোনো কাজে মন বসছে না। সকালবেলা আরুষির ওই রকম মন খারাপ দেখে আরিশের মনটা যেন কেমন আনচান করছে। ল্যাপটপের দিকে গভীরভাবে তাকিয়ে আছে আরিশ। আর তাতে নিজের ঘরের সিসিটিভি ফুটেজটাই ফুটে উঠেছে স্ক্রিনে। আরুষিকেই দেখছে ল্যাপটপে। অনেকক্ষণ ধরেই উদাস হয়ে বসে আছে, মন মরা হয়ে। আরিশের ইচ্ছে করছে এখনই ছুটে যেতে আরুর কাছে, মেয়েটাকে অজানায় বড্ড কষ্টে দিয়ে ফেললে ও। আরু চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে। তখনই সানা রুমের মাঝে প্রবেশ করলো। আম্মু ডাকছে তোকে, আর সকাল থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে তোর? আরুষি মুখের সামনে হাসি রেখা টেনে, যাচ্ছি, কিন্তু কেন? আগে এটা বল যে তোর মন খারাপ কেন? আরে কিছু না, তুই বল। আরে ভাইয়ার খাবার দিতে তোকে অফিসে যেতে বলেছিল। আমি যাব না, রহিম চাচাকে বল দিয়ে আসতে। না, তুইই যাবি, না হলে আম্মু খুব রাগ করবে। আচ্ছা আমি যাচ্ছি। আরু এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল সানার কাছ থেকে কথাটা শুনতেই খুশি আর ধরল না, তাই জটপট রাজি হয়ে গেল। আরু রান্না করছে সব আরিশের জন্য। আর তারপর রুমে এসে মনমরা হয়ে বসেছিল এতক্ষণ। যাওয়ার কথা শুনে একরকম উৎফুল্লতা কাজ করলো আরুর মাঝে। তাড়াতাড়ি করে একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল আরু। এতক্ষণে আরিশের মনটা খুব খারাপ ছিল, কিন্তু হঠাৎ আরু আসবে জেনে মনটাও ওর খুশিতে ভরে গেল। আর এত কষ্টের মধ্যেও এক প্রকার শান্তি পেল। আরুর মুখের
হাসি দেখে, যা দেখে ও সারা জীবন কাটিয়ে দিতে পারবে। আরিশ অপেক্ষা করছে আরুর আসার জন্য। একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছে আর সাজুগুজু বলতে খুব নর্মাল, বেশি সাজুগুজু খুব একটা পছন্দের হয় না ওর। নিজেকে যেন জোকার জোকার ভাবে বেশি সাজুগুজু করলে। আরিশ বলে যে ওকে নাকি অতি সাধারণ এই খুব ভালো লাগে। নিজের ভালোবাসার মানুষটার চোখে যখন সাদামাটা হিসেবেও বেশ আছে, তখন লোকের সামনে নিজের প্রকাশ করার জন্য বাইকভাবে আলাদা কোনো সাজুগুজুর প্রয়োজন হয় বলে আরও সেটা মনে করে না। হাতে কালো রঙের কাচের চুড়ি পরছে আর গলায় একটা স্লিম চেন, দেওয়াল লকেট আর চুলগুলো ছেড়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আর সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, নিজেই নিজের উপর ক্রাশ খেয়ে যাই, না জানি আমার জামাই দেখলে তো পাগলই হয়ে যাবে। কথাটা বলে হাসতে লাগলো আরও। আরিশ এদিকে সিসিটিভি ফুটেজ চেক করছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে আরুর কথা শুনে। মেয়েটা সত্যিই খুব বাচ্চা, তা ওর হাবভাবেই বোঝা যায়। হঠাৎ করে সানার ডাক কানে এলো। আরু, তুই রেডি? আম্মু সব গুছিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আয় নিচে। হ্যাঁ, আমি আসছি। তাড়াতাড়ি করে নিচের উপর আর একবার চোখ বুলিয়ে নিয়ে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। তবে ফোনটা বিছানার উপর রেখে গেছে, সেটা নিয়ে যেতে আমার মনে নেই। আরিশ ল্যাপটপ বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আবার কাজে মনোযোগ দিল। আর কিছুক্ষণ পরেই আরু আসবে, আর আরুকে দেখলে মনোযোগটা যে বিন্দু পরিমাণ থাকবে সেটা ওর মনে হয় না। এই একটা মেয়েই ওর মনোযোগ বিঘ্ন ঘটাতে যথেষ্ট। রাইসা রেডি হচ্ছে, একটা প্লাজা আর একটা টপ পরেছে। পারফিউমটা বাতাসে ও ওড়াতেই রুমটা সুগন্ধ ভরে গেল। কিরে, আর কত পারফিউম লাগাবি? আর দিস না, এবার একটু বেশি বিদঘুটে লাগছে। আমার নেশায় আরিশকে আমি পাগল করতে চাই। আরিশকে আমি আজকে আমার করেই ছাড়বো। ওকে বিয়ের জন্য রাজি করাবো আমি। সে ঠিক আছে, তবে তুই একটু পরে যাস। রাইসা অবাক হয়ে বলল, কেন? একটু পরে যাব কেন? আরিশের সঙ্গে দেখা করার জন্য কি আমাকে এখন টাইম মেনটেন করতে হবে নাকি? আরে, ওই মেয়েটা এখনই আরিশের জন্য লাঞ্চ নিয়ে গেল। তুই এখন গেলে ব্যাপারটা ঘেটে যাবে সম্পূর্ণ। আর ওই মেয়েটার প্রতি আরিশের টানটা তোর থেকেও বেশি। মনে হয় না ও থাকতে আরিশ তোর কথা ভাববে। রাইসা ওর মায়ের কথা শুনে রেগে গেল। তারপর বলল, তুমি কি এখন ওই মেয়ের হয়ে কথা বলবে নাকি আমার হয়ে? আর রেগে যাচ্ছিস কেন? আরিশ যতই দেখাক যে ও মেয়েটাকে ইগনোর করে, কিন্তু আমার মনে হয় না ও সম্পূর্ণ ইগনোর করতে পারে। দেখ, সারা দিনটা ও কাছে না পেলেও কিন্তু সারা রাতটা ওই মেয়ের সঙ্গে একই রুমে থাকে। আর একটা মেয়ে একটা ছেলেকে বশ করার জন্য একটা রাতই যথেষ্ট। তোর আগে বিয়ে হোক, তারপর তুই সব বুঝবি। যত তাড়াতাড়ি হোক না কেন ওই মেয়েকে আবিরের কাছ থেকে সরানোর ব্যবস্থা করতে হবে, না হলে আমি আরিশকে কখনোই পাবো না। বলে দপ করে বিছানার উপর বসে পড়ল। সারা রাস্তাটা আরুষির মুডটা খুব ভালো ছিল। সকালে আরিশের কাছ থেকেও এরকম একটা ব্যবহার পেয়ে তারপরে এটা একটা খুবই ভালো শুভারম্ভ। তাই এখন বেশি ফুরফুরে লাগছে নিজেকে। আরিশ যত কষ্টই দিক না কেন, তাও যেন মিলিয়ে গেছে সব। ও নিজের লাঞ্চ করেনি, তবে খাবারটা একটু বেশি করেই নিয়েছে। কাজের ব্যস্ততার ফাঁকে ল্যাপটপের দিকে একবার তাকালো আরিশ। তাকাতেই দেখলো আরও আসছে। দেখলো যে সিকিউরিটি গার্ড দরজাটা খুলে দিতেই আরও ভিতরে ঢুকলো। মুডটা ভালো, বেশ হাসি খুশি দেখাচ্ছে ওকে। আরুকে হাসতে দেখে প্রাণটা জুড়িয়ে গেল আরিশের। ওর কাজটা খুব একটা ইম্পর্ট্যান্ট ছিল বলে আরু থেকে চোখ সরিয়ে নিয়ে ফাইলের উপরে নজর দিল আরিশ। হয়তো আর 1 মিনিট লাগবে না আরু আসতে, কয়েক সেকেন্ডের ব্যাপার। আরু এই প্রথম আরিশের অফিসে আসলো, তাই সেইভাবে কাউকে চেনা না। এদিকে ওদিকে তাকাতেই একটা ছেলেকে জিজ্ঞেস করলো, ভাই, আরিশ খানের রুম কোনটা বলতে পারবেন? কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে তুরানের কাছে। তাই আর বেশি দেরি না করে ও সামনের দিকে তাকাতেই খুশিতে তুরানের মুখটা জলমল করে উঠল। আরুষি, তুই হঠাৎ এখানে? একটা অচেনা মানুষের থেকে নিজের নাম শুনে, তাছাড়া তাও আবার তুই বলে সম্বোধন করে বলার কারণে আরু সামনের দিকে তাকালো। তুরানকে দেখে আরুষি খুশিতে গদ গদ খুবই
ভালো লাগছে ওকে দেখে। বেশ কয়েক বছর পরে তোর সঙ্গে দেখা আবার। তুরান এবার নিজের জায়গা থেকে বেরিয়ে এলো, তারপর আরুষিকে বলল, হঠাৎ তুই এখানে? অনেকদিন পর তোর সঙ্গে দেখা, খুব ভালো লাগছে তোকে দেখতে পেয়ে। আরুষি তুরানের গাল দুটো টেনে দিয়ে, আমারও তোকে দেখে খুব ভালো লাগছে। সত্যি অনেকদিন পর তোর সঙ্গে দেখা, সেই 2 বছর আগে যখন ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়েছি, তারপর থেকে তোর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। এই কয়েক বছরে তোকে বড্ড মিস করেছি রে, তোর ছোট ছোট পাগলামিগুলো। তারপর দুজনে একসঙ্গে ফুচকা খাওয়া, তোকে বাড়ি অবধি দিয়ে আসা, সব কিছুই বড্ড মনে পড়ে আজ। কিন্তু হঠাৎ তোর সঙ্গে দেখা হয়ে গেল, এখন খুব ভালো লাগছে। এখন আমরা আগের মতোই হতে পারবো, আর আমাদের ফ্রেন্ডশিপটাও। হ্যাঁ। তুই এখানে হঠাৎ জবে ইন্টারভিউয়ের জন্য এসেছিস নাকি? আরুষি মুচকি হেসে। আমি ওনার ওয়াইফ। তুরান খুশি হয়ে আরুষিকে জড়িয়ে ধরল। কংগ্রেস, অবশেষে স্যারের মতো একজন লাইফ পার্টনারকে পেলি তুই। আরুষি তুরানকে ছাড়িয়ে, ঠিক বলেছিস, সত্যি আমি ওনাকে পেয়ে খুব খুশি। আশেপাশে অনেকেই ওদের দিকে তাকাচ্ছে, তবে ওদের কথোপকথন দেখে সবাই বুঝতে পারলো যে ওরা খুব ভালো একটা ফ্রেন্ড, তাই কেউ কিছু মনে করেনি। তুরান আরুর হাতে লাঞ্চ বক্স দেখে বলল, স্যারের জন্য নিশ্চয়ই লাঞ্চ এনেছিস? আরুষি লজ্জা পেয়ে, লাঞ্চ টাইম পার হয়ে গেছে অনেকক্ষণ, তবে স্যার আজকে এখনও লাঞ্চ করেননি। স্যারের বোধহয় খুব খিদে পেয়েছে। তুই তাড়াতাড়ি যা, তবে আমার নাম্বারটা নিয়ে যা। তুই আমার নাম্বারটা নোট করে নে। আরুষি ব্যাগ হাতড়েও ওর ফোনটা পেল না। তুই আমার নাম্বারটা নোট করে নে, আমি ফোন আনিনি। এরপর তুরান নাম্বারটা নোট করে নিল। আরুষি আর বেশি লেট করলো না। ও জানে যে আরুষের খুব খিদে পেয়েছে, আর তাছাড়া ওর নিজেও সকাল থেকে কিছু খায়নি, তাই খুব খিদে পেয়েছে ওর। তাই তাড়াতাড়ি করে তুরানের দেখানো ডাইরেকশনটার দিকে গেল আরুষি। আরুষির রুমের দিকে যত এগিয়ে যাচ্ছে আরুষি হার্টবিট ক্রমশ বেড়েই চলছে। বলতে পারবেন না ও যে কেন এরকম হচ্ছে। নিজেও চিরচেনা মানুষের কাছ যেতে গিয়ে হঠাৎ এই অনুভূতির কারণ ওর অজানা। আরিশ ফাইলটা চেক করছে, হঠাৎই শুনতে পেল দরজার খোলার আওয়াজ। কেউ রুমের মধ্যে প্রবেশ করলো, তার থেকে বুঝতে পারলো যে আরুষি এসেছে। তাই তাড়াতাড়ি করে মুচকি একটা হাসি দিয়ে আবার নর্মাল আগের অবস্থায় ফিরে গেল আরিশ। আরুষি ধীরে ধীরে আরিশের কাছে গেল, তারপর আরিশের পাশে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়ানোর পরও আরিশ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না বলে আরু এবার গলা পরিষ্কার করে বলল, আপনার জন্য লাঞ্চটা এনেছি, আপনার কি সময় হবে ওটা খাওয়ার? আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, কারো রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, এতটুকু জ্ঞান আছে? কথাটা শুনেই আরুষি ভরকে গেল। অবাক করার কথাবার্তা বলছে আরিশ। ও তো আরিশের নিজের বউ, আর তার পারমিশন লাগে বলে আরও মনে করে না। আরুষির মাথাটা গরম হয়ে গেল এবার। তাই টিফিনটা টেবিলের উপর রেখে ফাইলটা আরিশের হাত থেকে কেড়ে নিয়ে আরিশের কুলের উপর বসে পড়ল। তারপর আরিশের গলা জড়িয়ে বলতে লাগলো, আমি মনে করি না যে নিজের জামাইয়ের রুমে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়। সো মাই ডিয়ার হাজবেন্ড, আমার সাথে আর কথা কাটাকাটি না করে আপনি যদি লাঞ্চটা তাড়াতাড়ি করতেন তাহলে আমার খুবই ভালো লাগতো। আরিশ আরুষির কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। মেয়েটা ওকে জব্দ করে ফেলে প্রতি পদে পদে। এটা আমার অফিস, আমাদের বেডরুম নয় যে যখন তখন না বলে ঢুকে পড়বে। আরুষি এবার রেগে গেল। রেগে গিয়ে আরিশের কানে জোরে একটা কামড় দিল। পাগল হয়ে গেছো নাকি? সারাদিনে কিছু খাওনি নাকি যে আমাকে এখন খেয়ে ফেলছো? আরুষি আরিশকে আরও অষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে গুটিসুটি হয়ে বলল, আপনি ছাড়া আর কেই বা আছে আমার? আপনাকে খেয়ে ফেলবো আমি। জানেন সেই সকাল থেকে আমি কিছু খাইনি, আমার কি খিদে পায় না? কথাটা শুনতেই যেন আরিশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সারাদিনের ব্যস্ততায় আরও কিছুই খেয়েছে কি সেটুকুও নিয়ে ভেবে উঠতে পারেনি ও। মেয়েটা সেই সকাল থেকেই না খেয়ে রয়েছে, আর এখন প্রায় 2:15 বাজে। আরিশ আবার নিজেকে সামলে নিয়ে বলল, আমার খুব খেতে পেয়েছে, আমাকে কি কিছু খেতে দেবে নাকি এভাবেই না খাইয়ে রাখবে?
আরুষি ঠিক আগের অবস্থান থেকেই বলল। আমাকে একটু খাইয়ে দিবেন নিজের হাতে করে? আরুষির বলা প্রত্যেকটা কথা যেন আরিশ এর বুকে গিয়ে লাগছে। মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে রয়েছে, কত কষ্টই না পেয়েছে, আর এত কষ্টর মাঝেও ওর জন্য খাবার এনেছে। এতটুকু তো করতেই পারে আরিশ। তাছাড়াও ও নিজে চেয়েছিল আরুর হাতে খেতে। নিজের রাগ অভিমান সমস্ত কিছুকে দূরে রেখে আরিশ খাবারগুলো খুলতে শুরু করলো, কিন্তু আরুষি ঠিক আগের মতোই রয়েছে। ও আরিশের বুক থেকে নড়বে না বলেই হয়তো ঠিক করেছে। আরুষি জানতো যে আরিশ যতই রাগ করে থাকুক না কেন কখনো ওর কষ্ট সহ করতে পারবে না। কথাগুলো ভাবতেই দাঁত বার করে হি হি করে হাসতে আর আরিশ তা বেশ ভালোই বুঝতে পারছে। আর এই ছোট্ট মিষ্টি ব্যবহারগুলোর কারণেই তো আরিশ আরুর প্রেমে পড়েছিল। আরিশ ভাতটা মেখে প্রথম লুকমা আরুর গালে তুলে দিল। আরুও না করলো না, ভালোভাবে জমিয়ে খেতে লাগলো। আরিশ নিজের খাচ্ছে আর চুপ করে আছে, আরু বক বক করেই চলছে। আরিশও বাধ্য ছেলের মতো আরুর সব কথা শুনছে। তবে তুরানের কথা আরু এখনও আরিশকে বলেনি, বলতেই ভুলে গেছে। খাওয়া ওদের প্রায় শেষ। আরুষি এর কুল থেকে নেমে বলল, জানেন তো আজকের রান্না আমি করেছি। আরিশ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো। তাই বলি, রান্নার টেস্টটা আজকে এত বাজে কেন? আরুষি কোমরে হাত দিয়ে বলল, আপনি এ কথা বলতে পারলেন? ও, আমি তো এখন পুরনো হয়ে গেছি তাই না? নতুন অনেক মানুষ এসেছে, তারা তো আমার থেকেও ভালো সব পারে। একদম তাই, একদম ঠিক বুঝেছো তুমি। তুমি তো আমার এক্স, তাই না? বলে আরুষি কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আরুষি সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। আরিশের বুকের সাথে লেপ্টে গেছেও। আরুষির মুখের উপর পড়া চুলগুলো আরিশ হাত দিয়ে কানের পেছনে গুজে দিল। আরিশ এবার আরুষির কানের কাছে গিয়ে বলল, আর একটা বিয়ে করব আমি। তুমি পুরনো হয়ে গেছো, তাই ঠিক আর ইন্টারেস্ট পাচ্ছি না। আরুষি চোখ বন্ধ করে নিয়েছিল। ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কিস করবে, কিন্তু আরিশ এর কাছ থেকে এরকম একটা কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে আরিশকে ধাক্কা মারলো। আরিশ কোনো ক্রমেই নিজেকে সামলে নিল। হ্যাঁ, বিয়ে করেন, আমিও করব। আপনাকে দেখিয়ে দেব যে আমিও কিছু কম যাই না। বলে আরিশ এর দিকে তাকিয়ে মুখ বেঞ্চি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরুষি গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি ছেড়ে দিতেই নিমিষ এই চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আর এই সমস্ত কিছু লক্ষ্য করছিল রাইসা। এতক্ষণ ধরে অপেক্ষা করছিল অফিসে ঢোকার জন্য। আরও বেরিয়ে যেতেই রাইসা অফিসের মধ্যে ঢুকলো। আরিশ বসে বসে ল্যাপটপ চেক করছে, আর তখনই দরজায় নক পড়ার শব্দের বাইরে থাকা ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি দিল। তুই কি খুব বিজি? আরিশ রাইসাকে দেখে চমকে গেল। হঠাৎ এমন একটা সময় রাইসাকে মোটেও আশা করেনি ও। হঠাৎ তুই এখানে? একা একা বাড়িতে বসে খুব বোর ফিল করছিলাম, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করতে চলে আসি। তাছাড়া অনেক দিন বাংলাদেশে আসা হয়নি, সব কিছু বড্ড অচেনা অচেনা লাগছে, তাই ভাবলাম তুই যদি ফ্রি থাকিস তোর সঙ্গে। আরিশ মনে মনে বলে, এই মেয়েটা আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছানখার করে দেবে দেখছি, বিরক্তিকর। কিন্তু মুখে বলে, তাহলে তোকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আমি এখন খুব বিজি। আধা ঘন্টা পর ফ্রি হব। ওকে, তুই কাজ কর, আমি বসে আছি, কোনো সমস্যা নেই। ওকে। আরিশ মনে মনে বলে, তুই বাড়িতে গিয়ে আমার আরু পাখিকে পাঠিয়ে দে। তোর সঙ্গে ঘুরতে গিয়ে আমার কোনো কাজ নেই, ওর সঙ্গে গেলে দুজন কিছু ভালো সময় কাটাতে পারবো। তারপর আরিশ আর রাইসা বেরিয়ে গেল 4টের দিকে। আরিশ ড্রাইভ করছে আর রাইসা পাশে বসে আছে। কোথায় যেতে চাস তুই? তুই যেখানে নিয়ে যাবি। আরিশ মনে মনে, বিরক্তিকর সব কথাবার্তা। আমি ঠিক করেছি প্রথমে বেশ কিছু শপিং করে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে ফিরবো। এত লেট? আমি বাড়িতে সবাইকে বলে এসেছি, চিন্তা করিস না। রাইসার কথা শুনে আরিশ মনে মনে বলে, আমার জানটাকে যে বাড়িতে একা ফেলে আমি এখানে রয়েছি, কি করে ঠিক আছি? রাত প্রায় 9:30। আরিশ বাড়ি ফিরছে না দেখে আরুষি খুব চিন্তা হচ্ছে। আরিশকে অনেকবারই কল করেছি, কিন্তু বারবারই নট রিচেবল বলছে। কোনো বিপদে পড়লো না তো, নাকি অফিসের কোনো কাজে আটকে গেছে সেটা বুঝতে পারছে না। আরও জানলে চিন্তাটা কম হতো। না পেরে তুরানকে একটা কল করলো। হ্যালো তুরান, উনি এখনো বাড়ি আসেনি জানিস?
অফিসে কি আজকে কোনো জরুরি কাজ রয়েছে যার জন্য উনি আটকা পড়ে গেছেন? এতদিন স্যার অফিসে ছিলেন না, অনেক কাজ ওনার জমেছিল। তবে উনি তো সেই 4টের সময় বেরিয়ে গেছেন। ও, এরপর তুরানের সাথে আরও কিছু কথাবার্তা বলল। আরও কোনো কিছুই ভালো লাগছে না ওর আরিশকে ছাড়া। তুরানের সাথে কথা বলেও মনটা রয়েছে আরিশের কাছে। খুব চিন্তা হচ্ছে ওর। হঠাৎই গাড়ির হর্নের আওয়াজ শুনে বুঝতে পারলো যে আরিশ এসেছে, তাই তুরানকে তাড়াতাড়ি বাই বলে ফোনটা কেটে দিল। ব্যালকনি থেকে দাঁড়িয়ে আরুষি দেখছে মুখটা ওর খুশিতে ভরে গেছে আরিশকে নামতে দেখে। তবে গাড়ি থেকে রাইসাকে নামতে দেখে ওর খুশিটা যেন মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। আরিশ আর রাইসা দুজনে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখে আরও খুব কষ্ট। এত কিছুর পরও এগুলো ঠিক আর মেনে নেওয়া যায় না। সব সময় এগুলো প্রতিনিয়ত ওর চোখের সামনে ঘটেই চলেছে। বরাবরই মুখ বুজে সহ করে যাচ্ছে আরও। তাছাড়াও আরিশের যদি রাইসার সঙ্গে যাওয়ার ইচ্ছা হতো তাহলে ও যখন দুপুরে অফিসে গেল ওকে একবার বলতে পারতো। এই জিনিসটা বড্ড বেশি কষ্ট পেয়েছে আরও। দৃশ্যটা চোখে যেন আর সইতে না পেরে রুমের ভিতরে চলে আসলো আরও। এসে বই নিয়ে পড়তে বসে গেল। যদিও বা ইচ্ছা করে বসেনি, আরিশের উপর রাগ দেখিয়ে বসেছে। পড়াশোনাটা আজকাল আর ঠিক হয়ে উঠতে না, সেই কারণে সমস্ত কিছু গোল্লায় গেছে। কি করবে ও? ওর মাথায় শুধু আরিশের কথাই ঘুরে। পড়তে বসলে বইয়ের মধ্যে যেন আরিশের মুখ ফুটে ওঠে বারবার। বইটা ধরে আসে আর ক্রমাগত চোখের জলের ফোঁটাগুলো টপ টপ করে বইয়ের পৃষ্ঠাতে পড়ে পাতাকে ভিজিয়ে দিচ্ছে বারবার। বইয়ের মোটা মোটা অক্ষরগুলোও চোখে ঝাপসা দেখছে এখন। চোখটা বড়ই অবাধ্য, ওর কথা শুনতে চায় না। বাড়ির সিঁড়ি দিয়ে উঠছে আর আরিশ ভাবছে যে রুমে গিয়ে আরুষিকে সব সত্যি কথা বলবে যে ওর আসতে কেন এত দেরি হলো আর রাইসাই বা ওর সঙ্গে কি করছিল। আরিশ লক্ষ্য করছিল যে আরুষি ব্যালকনিতে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে আর ওদের দুজনকে একসঙ্গে দেখছে। সারাদিন রাইসাকে আরও বাড়িতে দেখেনি আর এমনিতেও রাইসাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, তাই আর ব্যাপারটাকে নিয়ে ভেবে দেখেনি। পায়ের আওয়াজ শুনে আরও সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে নিয়ে বইটাকে মুখের সামনে ধরলো, আড়াল করে যাতে আরিশ ওর মুখ দেখতে না পারে। ও চায় না নিজের চোখের জলটা আরিশকে দেখাতে। এখন ভাবছে যে যখন নিজের ভালোবাসাকে প্রকাশ করতে ও ব্যর্থ, তাহলে চোখের জলটাও ওর না দেখানোই ভালো। আরিশ রুমে ঢুকে দেখলো আর একটু অবাকও হলো, কারণ আরও বইটা পুরো মুখের সামনে নিয়ে পড়ছে, যাতে ওর মুখটা ঢেকে গেছে আর দেখা যাচ্ছে না ঠিকঠাক। আবেগটাকে কাটিয়ে নিয়ে ধীরে ধীরে আরুর কাছে যেতে গিয়েও গেল না আরিশ। ভাবলো যে ফ্রেশ হয়ে এসে তারপর আরিশিকে সবটা জানাবে। আর এখন যেহেতু আরু বই পড়ছে, তাই ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আরিশ একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেবে ও এখন। আজকে রাইসা ওকে চা জ্বালিয়েছে, তাতে মাথা পুরো হ্যাং করে আছে ওর। আরুর সাথে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ড এর প্রয়োজন ওর। আরিশ ওয়াশরুমে চলে যেতেই আরুষি বইটা মুখের সামনে থেকে নামালো, তারপরে কুফিয়ে কুফিয়ে কেঁদে উঠলো। আরও কাঁদতে কাঁদতে বলল, জানি আমাকে আর ভালোবাসেন না উনি, সেই জন্যই তো আমাকে উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেলেন। কোনো কিছু বলার প্রয়োজনও বোধ করলেন না। যদি আমাকে আগের মতো আর ভালোবাসতেন তাহলে আমার মান অভিমানগুলো বোঝার চেষ্টা করতেন। একবারও হয়তো বলতেন যে আরু পাখি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, থাকবো না আমি আর এখানে। বলেই বইটা পাশে দপ করে রেখে দিল। রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজাটা এত জোরে ধাক্কা মারলো যে ওয়াশরুম থেকেও আরিশের কানে শব্দটা পৌঁছে গেছে। আরিশ মনে মনে বলে, এবার আমি সব কিছু একটু বেশি বেশি করে ফেলেছি, তবে আর না। ওকে কষ্ট দিয়ে আমি নিজেই তার থেকে বেশি কষ্ট পাচ্ছি। রাত প্রায় 10:30। আরুষি ওর রুমে থেকে বেরিয়ে হন হন করে যখন সানার রুমের দিকে যাচ্ছিল, তখনই রাইসা রুমটা পার করে আসতে গিয়ে রাইসার রুম থেকে হাসির আওয়াজ ওর কানে আসতেই দাঁড়িয়ে গেল সেখানেই। তারপর উকি মেরে দেখলো যে ব্যাপারটা কি। তুই আর আরিশ আজকে খুব এনজয় করছিস বল? ভীষণ। আরিশ এতটা ভালোবাসতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। বাকিটুকু রাইসা কি বললো তা আর কানে মিল না, কারণ
যেতটুকুই শুনেছে তো তাতেই আলাদা একটা ভাবনা ভেবে ফেলেছে। বেশি দেরি না করে আরও তাড়াতাড়ি করে সানার রুমের দিকে গেল। সানার রুমে গিয়ে বিছানার উপরে বসে পড়ল। সানা তখন আরাবের সঙ্গে কথা বলছিল, আর হঠাৎ আরুষি অচমকা এভাবে যেই ও ভয় পেয়ে গেল। আমি আপনাকে একটু পরে ফোন করছি। ওকে। কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? কিছু হয়নি আমার। আমি আজকে রাত্রে তোর কাছে ঘুমাবো। তুই কি আমাকে ঘুমাতে নিবি? না নিলে বল, আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। কেন? ভাইয়ের সাথে কি কোনো সমস্যা হয়েছে তোর? আরও একটু রাগী চোখে তাকাতেই সানা ভয়ে ভয়ে বলল, আরে তুই ঘুমাবি সেটা কোনো ব্যাপারই না। আমি আসলে জানতে চাইছি যে ভাইয়া কি তোকে কিছু বলেছে? বুঝতে পেরেছি, তোর কোনো ইচ্ছা নেই আমাকে এখানে ঘুমাতে নেওয়ার। আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বলে আরু উঠতে গেলে সানা ওর হাত ধরে আবার বসিয়ে দিল। আরে রাগ করছিস কেন? আমি সেই মাইন্ডে বলিনি। তো যতদিন ইচ্ছে হয় তুই আমার রুমেই থাক। আরু সানার দিকে আবার তাকিয়ে বলল, যতদিন ইচ্ছা ততদিন নয়, আমি শুধু আজকের দিনটা থাকবো, তারপর কালকে আমি চলে যাব। সানা অবাক হয়ে বলে, কোথায় যাবি তুই? আমি এ বাড়ি থেকে চলে যাব। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, উনিও না। বলে কুপিয়ে কুপিয়ে কাঁদতে শুরু করে দিল আরুষি। সানা আরুকে কাঁদতে দেখে ও নিজেও ইমোশনাল হয়ে গেল। তারপর আরুকে জড়িয়ে ধরে বলল, তুই কোথাও যাবি না, আমার সাথেই থাকবি এই রুমে। ভাইয়া যখন তোর সঙ্গে এরকম ব্যবহার করেছে, ওর কাছে তো যাওয়ার দরকারই নেই। সানা যদিও বা জানেন যে আরু অভিমানের থেকেও সমস্ত কথাগুলো বলছে। আরুকে কতটা ভালোবাসে সেটা সকলেরই জানা, কারোরই অজানা নয়। শুধু আরু ভালোবাসাটা বুঝলেও মানতে চায় না। সানা আরুর মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করলো, তুই ঘুমিয়ে পড়, আমি আছি এখানে। আরু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। আরু এসে শুয়ে পড়লো বিছানায়। ওনাকে একদম ঢুকতে দিবি না। আর আমি জানি যদিও বা আমার থাকা বা না থাকাই ওনার কোনো যায় আসে না, তাই উনি আসবে না। আর যদিও বা আসে তাহলে একদম ঢুকতে দিবি না। আমি ওনার কাছে আর যাব না। আরুর কথাগুলো শুনে সানা মনে মনে বলে, আচ্ছা মুশকিল হলো এদেরকে নিয়ে। ভাইয়া ওকে নিয়ে যাবে সেটা আমিও খুব ভালো করেই জানি, আর ও নিজেও জানে। ওকে নিয়ে গেলে আরও সকালে আমাকে শেষ করে দেবে। আচ্ছা। লাইট অফ করে দুজনেই শুয়ে পড়লো। আরাবকে সানা আর ফোন করা হলো না। আর এদিকে আরাব বারবার ওকে ফোন করেই যাচ্ছে। সানা বারবার ফোনটা কেটে দিচ্ছে। না পেরে আরাবকে একটা মেসেজ করলো, আমি খুব সমস্যায় আছি আরুকে নিয়ে, আজকের কথা হবে না, বাই। অপর দিক থেকে আরাব মেসেজের রিপ্লাই দিল কান্নার ইমোজি দিয়ে, যা দেখে সানা হেসে ফেললো। ফোনটা রেখে দিয়ে আরুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। কয়েক মিনিটের মধ্যে সানা ঘুমিয়ে পড়লেও আরু চোখে ঘুম নেই। মনটা বারবার আনচান আনচান করছে। আরিশকে ছাড়া যে থাকতে পারে না। আরিশ কোনো রকমে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চুলগুলো থেকে এখনও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ভালো করে মাথাটা মোছা হয়নি। রুমে এসে দেখলো আরু নেই। ও যা ভয় পেয়েছিল তাই হলো। এখন যে মেয়েটাকে মানাতে গিয়ে ওকে বেশ ভালোই খাটতে হবে তাও বুঝতে পারছে। তবুও কিছু করার নেই। আরুকে ছাড়া ঘুম আসে না ওর। তাছাড়াও আরুকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি করে অগোছালো হয়ে সানার রুমে গেল আরিশ। ও খুব ভালোভাবেই জানে যে আরু সানার রুমে যাবে, তাই অন্য কোথাও আর না গিয়ে সানার রুমেই গেল। সানার রুমে গিয়ে দরজার নক করতেই সানার ঘুম ভেঙে গেল। আরুও ঘুমিয়ে পড়ছে। আরিশের কথা ভাবতে ভাবতে সানা বিছানা থেকে নেমে বলল, এসেছে, এদের দুজনেকে নিয়ে আমার জ্বালা, কখন কি করে বোঝাই দেয়। সানা দরজাটা খুলতেই আরিশ ভেতরে ঢোকার চেষ্টা করলে সানা আটকে দিল ওকে। ভাইয়া, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, না হলে এত রাতে তোর বউ আবার দাঙ্গা হাঙ্গামা করবে, আর আমি সেটা এখন চাইই না। একেই তোর জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, আমাকে যেতে দে, আমি ওকে নিয়েই চলে যাব। সেটা হচ্ছে না। বউয়ের সাথে ঝামেলা করে তাকে কষ্ট দিয়ে এখন এসেছেন উনি মাখন লাগাতে। তাড়াতাড়ি নিজের রুমে যা, আমার ঘুম পেয়েছে। তুই ওর হয়ে কথা বলছিস? আচ্ছা, তবে এটা তো জানিস যে ও কতটা অবুঝ, কিছু বুঝতে চায় না বোঝারেও। আর ও যা দেখবে সব সময় যে সেটাই সত্যি
তা কিন্তু নয়। সানা মনে মনে বলল যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরও এরকম করেছে, তাই ভাবলো আরিশকে একটা সুযোগ দেওয়া উচিত। তোর বউকে নিয়ে যা। আর হ্যাঁ, নেক্সট বার যদি শুনেছি ওকে বকাঝকা বা আর অন্য কিছু বলেছিস তাহলে তোর খবর আছে। আরিশ রুমে ঢুকে আরুষির দিকে এক পলক তাকালো। কাঁদতে কাঁদতে চোখের নোনা জলগুলোও এতক্ষণে শুকিয়ে গেছে, তার চিহ্ন স্পর্শ। আলতো করে আরুষিকে কোলে তুলে নিল, তারপর সানার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। হঠাৎই ঘুমের মধ্যে আরও অনুভব করলো যে ও যেন হাওয়ার বাসছে। তাহলে কি কোনো পরীদের রাজ্যে চলে এসেছে? কেউ কি ওকে তুলে নিয়ে গেছে? এরকম ভাবনা ভাবতেই হঠাৎ আস্তে করে চোখ খুলতেই পিক পিক করে তাকিয়ে দেখলো যে ও ওকে কুলে তুলে নিয়ে যাচ্ছে। আরিশিকে এক পলক দেখে আরও চোখটা বন্ধ করে নিল। আরিশ ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরও হালকা করে চোখ পিট পিট করে দেখলো আর মনে মনে বলল, আমাকে এখানে ঢং করে এনে এখন রাইসার কাছে গেছে প্রেমালাপ করতে। আসুক ঘরে, আমাকে কিছু জিজ্ঞাসা করুক, আমি উত্তর দেব না। সব সময় আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া, তাই না? আরিশ কলটা সেরেই রুমে ঢুকলো। কলটা অনেক আগেই এসেছিল, তবে আরুষিকে আনার ব্যস্ততা আর ধরতে পারেনি, তাই এখন কলটা অ্যাটেন্ড করলো। রুমে এসে আরুষির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমি জানি আনু পাখি তুমি জেগে আছো, তাই এসব ঘুমের নাটকটা বন্ধ করো। এখন আমি যা বলছি তা শুনবে তুমি। সব সময় না জেনে বুঝে তুমি রাগ করো, এটা তো ঠিক না। আর তোমাকে সব বলতাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ডের প্রয়োজন ছিল, তাই আর কিছু বলিনি। আরুষি তাও কোনো কথা বলছে না, আগের মতোই চুপ করে শুয়ে আছে। আরু পাখি কথা বলো, চুপ করে আছো কেন? আরুষি থেকে তাও কোনো রেসপন্স নেই। তুমি যদি এবার কিছু না বলো তাহলে আমি কিন্তু আবার তোমার উপর টর্চার শুরু করব, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরুষি থেকে নো রেসপন্স। আরিশ এবার না পেরে আরুষিকে ভালোবাসতে শুরু করলেই হঠাৎ করে আরুষি কেঁদে উঠল। হঠাৎ করে আরুকে কাঁদতে দেখে আরিশ ঘাবড়ে গেল। আরিশ আরুর থেকে সরে এসে, আই এম রিয়েলি সরি আরু পাখি, আমি এরকমটা করতে চাইনি। আরুষি আরিশের জামার কলার ধরে নিজের কাছে টেনে এনে কাঁদতে কাঁদতে, আমাকে তো এখন আর ভালো লাগে না, তাই না? সব ভালোবাসা তো রাইসার জন্য। রাইসার সাথে মজা করে এসে এখন আমার কাছে এসেছেন, আমি কি বুঝি না? আরিশ বুঝতে পারলো আরুষির অভিমানের কারণ, তাই আরুষির কপালে ভালোবাসার পরশেকে আরুকে চুপ করিয়ে দিল। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসি তোমাকে, সারা জীবন বেসে যাব। তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিলে না, তবে তুমি যেমন আমাকে কোনো সুযোগ দিলে না, আমিও দেব না তোমাকে। আরুষিও আরিশের কথায় চুপ হয়ে গেল একদম। আরিশ মেতে উঠল আরুষির ভালোবাসায়। আজকে আরিশ আর সানা তিনজন মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। আরু আর সানার নর্মাল ক্লাস হবে, তবে আরিশকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। কালকে ওদের রেজাল্ট, আর তা নিয়ে সকলের মাঝেই চিন্তা। আরিশ নিজেও যে খুব একটা চিন্তা নেই তেমনটা নয়। নিজের উপর বিশ্বাস থাকলেও তবুও কেমন একটা ভয় ভয় লাগছে ওর। যতই হোক ফাইনাল এক্সাম বলে কথা। হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন সেটাই বুঝতে পারছে না, তবে সারাদিন আরও সঙ্গে সময় কাটাতে পারবে এটা ভেবেই খুশি। রাইসা নামক প্যারার থেকে মুক্তি পেলে আজকে সারা রাস্তা ওরা গল্প করতে করতে এসেছে। আজকে সানা আর আরাবের ঘুরতে যাওয়ার কথা আছে, তাই সানা কয়েকটা ক্লাস করেই বেরিয়ে যাবে, কিন্তু কারুকে তো একা থাকতে হবে। এই কথাটা ভেবেই ওর মন খারাপ লাগছে খুব। সানাকে নিয়ে তিথি একটু আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে গেল। আরুকে অপেক্ষা করতে বলেছে ওর জন্য। তারপর এসে একসঙ্গে তিনজন মিলে ক্লাসে যাবে। আরিশ দাঁড়িয়ে রয়েছে আরুর পাশে। আমার আরু পাখির কি মুড অফ? আরুষি বাচ্চাদের মতো করে মাথা নড়িয়ে বলল, না। আমার বউটার যে মুড অফ সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। আমাকে কি বলা যায় না যে কারণটা কি? সানা আরাব ভাইয়ের সঙ্গে ঘুরতে চলে যাবে, তখন আমি একা একা বসে থাকবো। আরিশ হা করে হেসে উঠল। তো এই ব্যাপার? আপনি হাসছেন? আরিশ আরুর গাল টেনে দিয়ে, আমি হাসছি। আচ্ছা, এবার তুমি এখন ক্লাসে যাও, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আমি আসছি।
কলেজ ছুটির পর আমি তোমাকে নিতে আসবো, তাই একা একা যাবে না। যদি যাও তো খবর আছে। আরিশ তারপর কিছু ভেবে মুচকি হাসতে হাসতে প্রিন্সিপালের রুমে দিকে গেল। সানা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আরও জানতো যে লাঞ্চ টাইম হলে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই ওরা আগে আগে চলে গেছে। আর আরও বেচারি একা একা বসে বোর হচ্ছে। তিথি থাকলেও, তবে তিথি আজকে যেন কেমন একটা চুপচাপ, কোনো কথা বলছে না। আরও আর তিথি দুজনের মিলে ক্যান্টিনে বসে আছে, খাবার অর্ডার করছে। তবে তিথি খাবারটা ধরে অন্যমস্ক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। আরও আজকে তিথির মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করছে। তিথি কখনো এইভাবে চুপচাপ বসে থাকার মেয়ে নয়, সবসময় প্রাণে চলল আর খুব কথা বলতে ভালোবাসে। আর আজকে ওকে চুপচাপ থাকতে দেখে খুবই অবাক লাগছে ওর। অন্যদিন এতক্ষণে এটা ওটা বলে মাথা খেয়ে ফেলে পুরো। তবে তিথি সবটা না বললে যে আরও কিছুই জানতে পারছে না। সারা লাঞ্চ টাইম তিথি ওইভাবেই চুপচাপ ছিল, কোনো কথা বলেনি দেখে আরও আর নিজে থেকেও কিছু জিজ্ঞেস করেনি ওকে। আরিশ এর মাঝে 3 থেকে 4 বার ফোন করেছে ও লাঞ্চ করেছে কি ঠিকঠাক তা জানার জন্য। আর আরিশ যা যা বলেছে সেই সমস্ত খাবার অর্ডারই করছে। আরও ক্লাসরুমে যেতেই না পেরে আরও জিজ্ঞেস করলো তিথিকে, কিরে তুই চুপচাপ যে, কোনো কথা বলছিস না কেন? আরও ডাক দিতেই তিথি যেন চমকে উঠল। মেয়েটা যে কোনো ভাবনার জগতের মধ্যে থাকে বুঝতে পারে না আরও। কিরে ভয় পেয়ে গেলি নাকি? আর কি এত ভাবছিস তুই সেই তখন থেকে? কিছু না রে, এমনি মনটা ভালো নেই খুব একটা। আরও তিথির হাতে আলতো করে স্পর্শ করে বলল, তোর মনটা যে ভালো নেই সেটা আমিও জানি, তবে কারণটা কি তা আমি জানতে পারি নাকি সেটুকু অধিকারও আমি হারিয়েছি? কোনটা? তিথি এবার কান্না করে ধীরে বলল, আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আর তুই তো জানিস যে আমি নাহিদকে কতটা ভালোবাসি। ও এখন জবলেস বলে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছেন না, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এখন কি করব? আমার পক্ষে এখন অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। 3 বছরের রিলেশনশিপের একটা পবিত্র সম্পর্ককে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। আরও তিথিকে কি সান্ত্বনা দেবে ও নিজেই বুঝতে পারছে না। আর এই বিষয়ে কোনো ধারণাও নেই ওর। আগে কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি ও, তাই তিথির মনের যা অবস্থা তাতে আরও ওকে কিছুই বললেও তিথি বুঝবে না, তাও ভালোই জানে। আরও কিছু বলতে যাবে তখনই হঠাৎ প্রিন্সিপালের রুমে ঢুকলেন। প্রিন্সিপাল আসতেই সকলেই দাঁড়িয়ে গেল। উনি রুমে এসে বললেন, আমরা সকলে এই বিষয়ে অবগত যে আগামীকাল আমাদের ইউনিভার্সিটির পিএইচডি ফাইনাল রেজাল্ট, তো সেই কারণে আমরা আশা করছি যে চূড়ান্ত ফলাফলটা আমাদের ইউনিভার্সিটি থেকে আসবে। আর আমরা আশা করছি যে তা আরিশ খানের হাত ধরে আসবে। যদি এমনটা হয় তো তাকে চূড়ান্ত সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠানের আয়োজন করব। আশা করি সকলে উপস্থিত থাকবে সেখানে। আরিশ এর নাম শুনে আরুষির মনটা যেন ভরে গেল, কারণ এত বড় একটা সম্মান ওর স্বামী পাবে, তাতে আনন্দে ওর বুকটা ভরে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার আসাতে তিথি আর কি বলতে চাইলো তা আর ও শোনা হলো না। আরও গাড়িতে চলে আপন গতিতে আরিশের ড্রাইভিং সিটে বসে আছে। আর আরও ওর পাশের সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রেখেছে। মনে হচ্ছে দীর্ঘ ক্লান্তির পর বিশ্রাম নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা। আরিশ আরুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বলে উঠল, কি আরু পাখি, ননদিনী নেই বলে মন খারাপ? আরু আগের অবস্থান থেকে বলল, না কিছু নয়, অন্য একটা ভাবনা মাথায় ঘুরছে। হঠাৎ ফোনে মেসেজ টুংটাং নোটিফিকেশন আসতেই ব্যাগ থেকে ফোনটা বার করে হাতে নিতেই শব্দ করে হেসে ফেললো আরু। এতক্ষণ পর আরু হাসির আওয়াজ শুনে আরিশ আরুর দিকে তাকালো। কি হয়েছে, হাসছো যে? আরু ফোনটা আরিশের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, ছবিগুলো দেখুন। আরিশ ছবির দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর বলল, আমার বোনটা হ্যাপি থাকলেই আমি খুশি। সানা ওর আর আরবের ঘুরতে যাওয়ার কিছু ছবি পাঠিয়েছে। দুজনে যে খুব আনন্দ করছে ঘুরতে গিয়ে তা ছবিগুলোতে ফুটে উঠেছে। এগুলো দেখলেই মনে একটা প্রশান্তি কাজ করে। আরিশ একটু থেমে বলল, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে আরু পাখি, তা তো আর শোনা হলো না, এবার বলো। আমি কিছু বলছিলাম তাই না?
ওরে আমার ভোলা মনের বউ, কোন দিন আমাকেই না ভুলে যান। আপনি বলেছিলেন যে আপনার কোনো কারণেই চিন্তার শেষ নেই। আরুষি এবার একটু নড়ে চড়ে বসলো, তারপর বলতে আরম্ভ করলো। তিথি একটু সমস্যার মধ্যে আছে আর সেই কথাই আমাকে বলছিল, আর তা নিয়ে আমিও চিন্তিত। আরিশ আরুর দিকে বুকুসকে তাকিয়ে, যেমন? তিথি নাহিদ ভাইয়াকে খুব ভালোবাসে, কিন্তু ওর বাড়ি থেকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করেছে আর তিথি সেখানে বিয়ে করতে চায় না। তা ওর বাড়ি থেকে মেনে নিচ্ছে না কেন? নাহিদ ভাইয়া জবলেস বলে মেনে নিতে পারছে না তিথির বাড়ির লোক। নতুন সম্বন্ধ এসেছে, ছেলেটা নাকি কোন কোম্পানিতে জব করে, তাই তিথির বাড়ি থেকে অমত করছে না। আজ কেবল বেকারত্বের কারণে কি একটা ভালোবাসার অসমাপ্ত থেকে যাবে? তা এখন উপায়? আরু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি জানি না, আমার মুখে সেরকম কোনো শব্দই আসেনি যাতে আমি তিথিকে সান্ত্বনা দিতে পারি। আমার নিজেরই খুব খারাপ লাগছে এখন। বুঝলাম। তাই নাহিদ ভাইয়ার বাড়ি কোথায় জানো? আই মিন ডিটেলস। নাহিদ ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর ওখানকার হোস্টেলে থাকেন। ওখানে ওনাকে পাওয়া যেতে পারে হয়তো। আচ্ছা। এরপর ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে আর কোনো কথা হলো না। আরুর মন বেশ খারাপ দেখে আরুষ ও আরুকে আর বিরক্ত করেনি। আরু বাড়িতে ফিরতেই আরিশ ওকে নামিয়ে দিয়ে কোথায় চলে গেল তার আর শোনা হয়ে ওঠেনি। আস্তে আস্তে বাড়িতে ঢুকতেই অনিকা খান প্রশ্ন করে উঠলেন, তোর সেই গুণধারী ননদিনীটা কোথায়? তাকে তো দেখছি না। একসাথেই তো গেলেন আপনারা, তা সে বাড়ি ফিরল না কেন? আরু এবার কি বলবে, কারণ সানা বারবার বারণ করেছিল যে সত্যিটা না বলতে। আরু আমতা আমতা করে বলল, আসলে মামুনি, ও তো তিথির বাড়িতে গেছে। তিথি একটু সমস্যার মধ্যে আছে তো, তাই আমারও যাওয়ার ইচ্ছা ছিল, তবে উনি কোথায় যাবে বলল, সেজন্য আমি যেতে পারলাম না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আরু অবাক চোখে তাক। এখন আবার খাবার কিসের? আমি কিছু খাবো না। তোমরা আমাকে এত খাওয়াচ্ছ যে দেখবে কোন দিন আমি কুমড়োর মতো হয়ে যাব, সেদিন আমাকে চিনতেই পারবে না। অনিকা খান আরুকে জড়িয়ে ধরলেন, তারপর আরুও ওনার সঙ্গে হেসে ফেললেন। আরু অনিকা খানকে সারিয়ে বলল, মামুনি, আমার সেই বোনটা কই? ওনাকে তো দেখছি না। রাইসা আর রেনু দুজনেই দুদিনের জন্য একটু বেরিয়েছে। আরু বুকুজকে তাকিয়ে বলল, কোথায় গেছে মামুনি? ও বলল যে ওর ছোটবেলার ফ্রেন্ড মধুরিমার বাড়িতে গেছে। কবে ফিরবে সে তো কিছুই বলে যায়নি। আরু অবাক হয়ে বলল, রাইসা আপু রাজি হয়ে গেল? অনিকা খান আরুর কান ধরে বলল, বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস দিন দিন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আরু হেসে রুমের ভিতরে গেল। যাক, দুদিন রাইসা বাড়িতে নেই, একটু নিশ্চিন্তে থাকা যাবে। আজকে আরু একটু বই নিয়ে বসছে। কালকে আরিশে উপর রাগ করে বসলেও আজকে ইচ্ছায় বইটা ধরছে, কারণ ওকে পড়তে না দেখলে আরিশ খুব বকাঝকা করবে। যেখানে আরিশ ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করে, সেখানেই ও কিনা লেদখোর বাঙালি, যাকে ঠেলে সব কাজ করাতে হয়। ভাবতেই নিজেকে মাঝে মাঝে ধিক্কার জানাতে ইচ্ছে করে। আরু মনে মনে ভাবছে, এ বছর যদি ভালো রেজাল্ট না হয়েছে তো উনি আমাকে যা শোনাবেন তা শোনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। আরু আরিশের মিমিক্রি করে বলতে লাগলো, এটা তোমার থেকে আশা করা যায় না আরু পাখি। আমি চাই না তুমি কোনো অংশে আমার থেকে কম হও। আমার সঙ্গে সমান তালে তোমাকেও জীবনে এগিয়ে চলতে হবে, নীতিপরায়ণ হতে হবে, পৃথিবীর সব থেকে ভালো মানুষের দেখাতে হবে। কথাটা বলেই আরু মুখটায় হাত দিয়ে চেপে ধরে খিলখিল করে হাসতে লাগলো। আরিশ দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে আরুর এসব কাণ্ড কারখানা দেখছে। খুব হাসি পাচ্ছে ওর, তবে এখন হাসলে চলবে না। আরুকে একটু পরখ করে দেখতে চাইছে ও। হাসতে হাসতে আরু হঠাৎই চোখ গেল দরজার দিকে। তাকাতেই বয়ে গলা শুকিয়ে আসলো ওর। আস্তে আস্তে বলল, এমা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়ালই করিনি। আরিশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীরে পায়ে আরুর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর এক পর্যায়ে আরুর সঙ্গে লেপটে গেছে একেবারে। আরুর তো জান যায় অবস্থা। আরিশ এখন কি শাস্তি দেবে ওকে, এটাই ভাবছে। আরিশ গভীর কণ্ঠে বলতে লাগলো, ঠিক কি বলেছিলে? আমার মতো ভালো মানুষ হবে, তাই না? আমার মতো ভালো মানুষ তুমি আর দেখেছো? তুমি কি জানো না
আমি কতটা ভালো? আরুষির গলায় হাত দিয়ে স্লাইড করতে আমি তো জাস্ট আরও কিছু বলতে পারল না। তার আগেই আরিশ ওর ঠোঁট জোড়া দখল করে নিল। সানা সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে এসেছিল। প্রথম সবটা ঘটে গেল, পরে আরুষিকে সবটা সামলে নেয়। আরিশের বুকে মাথা রেখে ঘুমিয়ে আসে আরু, আর আঙ্গুল দিয়ে আরিশের বুকের উপর আঁকিবুকি আঁকছে। ঘুমাবে কখন আরু পাখি? ঘুম আসছে না আমার। তিথির ব্যাপারটা নিয়ে চিন্তিত কি? হুম। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে নীরবতার কাজ করলো। তারপর হঠাৎ আরু আরিশের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা প্রিন্সিপাল স্যার আজকে আপনাকে কেন ডেকেছিলেন? আরিশ একটু থেমে বলল, আসল কথাটা ও চেপে গেল, কারণ সারপ্রাইজটাও কালকে আরুকে দেবে। আজকে বলে দিলে সমস্ত সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, তাই আর বলল না। ও এবার ঘুমিয়ে পড়ো আরু পাখি, অনেক রাত হয়েছে। বলে আরুর মাথায় হাত বুলাতে লাগলো। এক পর্যায়ে আরু ঘুমিয়ে পড়লো, আর আরিশের নিজেও। আজকে গোটা খান বাড়িতে খুশির মেজাজ। আরিশ সবকটাই ইউনিভার্সিটির মধ্যে টপ রেজাল্ট করেছে, আর এমন রেজাল্ট আজ অবধি খুব কমই হয়েছে। নিজের উপর আরিশের আত্মবিশ্বাস ছিল বরাবরই। আরু তো খুশিতে প্রায় কেঁদেই ফেলেছে। সবাই খুব খুশি আরিশের সাকসেসে। আরিশের মা আরিশের সমস্ত পছন্দের খাবার রান্না করেছে। গোটা বাড়িতে খুশির ঝলক। আরু রুমে ঢুকতেই দেখলো আরিশ খাটে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে নিশ্চিন্তে ফোন দেখছে। আরিশিকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি, খুবই নর্মাল। আরু আরিশের কাছে গিয়ে বলল, আমি জানতাম আপনি এরকমই কিছু একটা রেজাল্ট করবেন, আপনার থেকে এগুলোই আশা করা যায়। আরিশ ফোনের দিকে তাকিয়ে বলল, আর তোমার থেকে? আরুষির মুখ ফুসকে বলে ফেলল, আমরা তো ল্যাথখর বাঙালি, আমাদেরকে ঠেলে ঠেলে পড়াতে হয়, আমাদের দ্বারা কি আর এসব সম্ভব? আরিশ আরুর উত্তর শুনে আরুর ওর হাত ধরে ওর কাছে টেনে নিয়ে ওর সাথে মিশিয়ে নিল। তারপরে আরুর মুখের উপর আছড়ে পড়া চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে কানে একটা জোরে কামড় দিল। আপনি আমাকে কি মনে করেন বলুন তো, যখন তখন এভাবে কামড়ে দেন? তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো, না হলে আমার নাম আরিশ খান নয়। আরু নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে মুখ বেঁচিয়ে বলল, এত সহজ নয় আমাকে সোজা করা। বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ এবার মুচকি হেসে ফোনের উপর দৃষ্টি নিক্ষেপ করলো।